হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের ভালো রাখতেই আরও একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে যে কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা মেলার মধ্যে একটি ঘটনা। তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই। দুর্গাপূজার দশমীর দিনে প্রতি বছরে আমাদের পাশের গ্রামে যমুনার তীরে বিশাল মেলা বসে। দশমীর দিনে শুরু হয়ে প্রায় এক সপ্তাহ এই মেলা চলে। যদিও আমাদের গ্রাম থেকে মেলার দূরত্ব প্রায় 5 কিলোমিটার, কিন্তু সেই ছোটবেলা থেকেই আমি প্রতি বছর মেলায় যাই। ছোট থাকতে যেতাম বাবার হাত ধরে, কিন্তু প্রাইমারি স্কুল শেষ করে যখন হাই স্কুলে উঠলাম তখন থেকেই একা একা মেলায় যাওয়া শুরু করলাম। এই ঘটনাটা যখন ঘটে তখন আমি কলেজে পড়ি, অর্থাৎ এই ঘটনার অনেক আগে থেকেই আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে। মেলায় হরেক রকমের মজাদার জিনিস থাকলেও রসগোল্লায় গরম গরম গুড়ের জিলিপির লোভেই মেলায় যেতাম। আরও একটা ইচ্ছা 2-3 বছর যাবৎ হয়েছে, সেটা হলো মেলা মানেই গ্রামের মেয়েদের বিনোদনের সুযোগ। সেই সাথে রংবেরঙের কাঁচের চুড়ি, চুলের ফিতা, আলতা, লিপস্টিক, নীল পলিশ এসব কেনার জন্য গ্রামের মেয়েরা সারা বছর ধরে মেলার দিনটার জন্য উদ্গ্রীব হয়ে থাকে আর মাটির ব্যাংকে পয়সা জমায়। ফলে মেলার দিন তাদের ভিড়ে হাঁটাচলা করাই কষ্টসাধ্য হয়ে যায়, আর ওদের এই ভিড়টাই আমার মনোবসানা পূরণ করার সুযোগ করে দেয়। সাধারণত মেলা হয় খোলা মাঠে। চুড়ি ফিতেওয়ালারা 4-5 ফুট রাস্তা রেখে পাশাপাশি গায়ে গা লাগিয়ে দোকান সাজিয়ে বসে। গ্রামের মেয়েরা সেই চাপা রাস্তায় গাদাগাদি করে এদিক ওদিক আসা যাওয়া করে। মেয়েদের ভিড়ে ছেলেরাও মিলেমিশে একাকার হয়ে যায়, আর এই সুযোগটাই নিতাম আমি। গায়ে গা লাগানো ভিড়ের চাপের মধ্যে ওইসব মেয়েদের চাপ দেওয়াই ছিল আমার কাজ। বিশেষ করে দুপুরের পর থেকে যখন মেলা জমে যেত তখন থেকেই শুরু হতো আমার কাজ, আর এটা চলত রাত 8টা-9টা পর্যন্ত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওদের ধরে দিলেও ওরা কেউ কোনো উচ্চবাচ্য করত না। কেউ হাসত, কেউ মুখের দিকে তাকিয়ে ভ্রু কচকাত, ওটুকুই। মেলা হলেই সেখানে কোত্থেকে যেন নাগরদোলা এসে জুটবি। আর সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো যাত্রাপালা। আমি অবশ্য যাত্রা খুব একটা পছন্দ করতাম না, তবে যাত্রা শুরুর আগে খাটো খাটো পোশাক পরে মেয়েরা যে ডান্স দিত সেটা খুব ভালো লাগতো। সেইবারই ওদা নিউ অসীম অপেরা নামের এক পার্টি যাত্রা নিয়ে এসেছিল। মাঠের একপাশে বিশাল প্যান্ডেল বানানো হয়েছিল। দুপুরের পর থেকেই মেলা জমে উঠল, আর আশেপাশের গ্রাম থেকে শত শত মেয়ে বউরা চলে এলো মেলায়। আমিও ঘুরে ঘুরে গুটি থেকে শুরু করে কদবেল দেখলাম। মেলায় আমি কখনো ফরমাল ড্রেসে যেতাম না, কারণ গ্রামের মেয়েরা গ্রাম্য ছেলে ছাড়া সহজে কাউকে পছন্দ করতে চায় না। বিশেষ করে লেখাপড়া জানা বা শহুরে ছেলেদের ওরা এড়িয়ে চলে। সেজন্য আমি সবসময় লুঙ্গি আর হাওয়াই শর্ট পরে মেলায় যেতাম। চুড়ি ফিতির দোকানেই মেয়েদের ভিড় বেশি, তাই আমিও এই দিক দিয়েই ঘোরাফেরা করছিলাম। হঠাৎ করেই একটা মেয়েকে দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রথম দর্শনেই আমার ভিতরে কি ঘটে গেল আমি বলতে পারবো না, কিন্তু মাটিতে আমার পা আটকে গেল। মনে মনে বললাম, এত সুন্দরও মানুষ হয়। লাল কালো শাড়িতে মেয়েটাকে অপূর্ব লাগছিল। মনে হচ্ছিল একটা পরিজনও মাটিতে নেমে এসেছি। ফর্সা খুটফুটি মেয়েটার বয়স খুব বেশি হলে 17-র উপরও হবে না। মাথার চুল বিনুনি করে লাল ফিতি দিয়ে বাঁধা, কপালে বেশ বড় একটা লাল টিপ, নাকি নোখ, চোখে কাজল। যখন কথা বলছিল সাদা দাঁতগুলি ঝকঝক করছিল। এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী মেয়েটা। স্বাস্থ্য মাঝারি, উচ্চতাও মাঝারি। এক চুড়ির দোকানে বসে চুড়ি পছন্দ করছিল মেয়েটা। পাশে একটা যুবক দেখতে নাদান টাইপের, মফিজ মার্কা চেহারা, দেখেই বোঝা যায় বলদ টাইপেরই। ছেলেগুলির মাথায় বুদ্ধি বলতে যা আছে তা কেবল হাল চাষ করাই সম্ভব। আমি নিজেকে সামলাতে না পেরে আস্তে আস্তে মেয়েটার একেবারে কাছে গিয়ে দাঁড়ালাম। আমার অনুমানই সঠিক। মেয়েটা চুড়ি দেখছি আর পাশে দাঁড়ানো যুবকটিকে দেখাচ্ছি আর জানতে চাইছি সে কোনটা নেবে। কিন্তু যুবকটা কি বলি তার অপুরগতা প্রকাশ করি বলছি, আমি কেমনি পছন্দ করবো। আমি কি চুরি চিনি নাকি? তোর যেটা ভালো লাগে সেটাই নে। কিন্তু মেয়েটা নাছোড় বান্ধা, সে নিজের পছন্দে চুরি কিনবে না, ওই যুবকের পছন্দেই কিনবে। ফলে সেও জিদ করছিল। এই সুযোগটাই নিলাম আমি। যুবকটাকে জিজ্ঞেস করলাম, কি হইছে ভাই? যুবকটা যেন গভীর পানিতে ডুবন্ত মানুষের খড়কুটো পাওয়ার মতো আমাকে পেল। বলল, দেখেন তো ভাই, কি সমস্যা? আমি চুরি পুরি চিনি না, আর হেতে খালি আমারে জিগায়। মেয়েটিও আমার দিকে তাকালো, হেসে বলল, আচ্ছা আমনেই কন, এই প্রথম আমি সুমির লগে মেলায় আইলাম, আর হ্যারে চুরি পছন্দের কথা কলাম, আর হ্যাঁ আমার লগে কাইজ্জা হরে। আমি হু হু করে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি পছন্দ করি দিলে চলবো? মেয়েখা নাক ফুলিয়ে বলল, হ দেন, হেতে যখন পারবই না আমনিই দেন। আমি ওর শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে লাল কালো মেশানো একগোছা চুড়ি বেছে বের করে বললাম, এইগুলা নাও, তোমারে খুব সুন্দর মানাইব।
মেয়েটিও চুড়িগুলো খুব পছন্দ করল, তবুও বলল, সত্যি করতেছেন? আমি ওর চোখে চোখ রেখে বললাম, সত্যি করতেছি। তুমি তো খুব সুন্দর, তুমি যেইটা পরবা সেইটাই সুন্দর লাগবো, তাই এইটা সবচাইতে সুন্দর লাগবো। দুটো কাজ হলো, আমার চোখ থেকে চোখ ফিরাতে পারল না, মুগ্ধর দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর ওকে সুন্দর বলাতে ওর মন ভিজে গেল, নাক ঘিমে উঠল, লজ্জা লজ্জা ভাসি দিয়ে চোখ নামিয়ে নিল। এদিকে যুবকটি একটু ইতস্থ করছিল যখন দোকানে চুড়ির দাম চাইল। দামটা একটু বেশি। আমি বুঝতে পারলাম যুবকটির কাছে বেশি টাকা পয়সা নেই। তবুও আমার দিকে হেসে দাম মিটাতে মিটাতে বলল, ভাই, যান বাঁচাইলেন। অনেকক্ষণ চুড়ি দেখতাছি, পছন্দই হয় না, আর আমি ঠিক এগুলা ভালো চিনিই নি। তা ভাইজানের বাড়ি কোন গায়ে? আমি আমার গ্রামের নাম বললাম, নিজের নামও বললাম। তখন যুবকটিও তার পরিচয় দিয়ে বলল, আমার নাম বশির। ওই যে দেখতাছেন গ্রামটা, ওইখানে আমার শ্বশুর বাড়ি। আর এই আমার বউ রূপসী। নতুন বিয়া হইছে তো, তাই ওরে লয়ে মেলায় বেড়াইতে আসছি। তা ভাইজান, বিয়া শাদি করছেননি? আমরা হাঁটতে হাঁটতে একটু ভিড়ের বাইরে চলে এসেছিলাম। আমি হু হু করে হেসে বললাম, না রে ভাই, আপনার বউয়ের মতন কোনো রূপসী এখনো আমার ঘরে আসে নাই। আমি একলাই আছি। তবে ভাই, আপনি খুব ভাগ্যবান। নামের মতন সত্যিই আপনার বউ খুব রূপসী। এই আমার কথায় রূপসী বেশ লজ্জা পেল। আমি খেয়াল করলাম ওর ফর্সা গাল লালচে হয়ে উঠল। বশির আমাকে ওদের সাথে মেলায় বেড়াতে প্রস্তাব দিলে আমি লুফে নিলাম। কিছুক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমরা খুব আন্তরিক হয়ে উঠলাম। যখন ভিড়ের মধ্যে ঢুকছিলাম, রূপসী অবলায় আমাদের মাঝে দু হাতে দুজনকে ধরে হাঁটছিল। রূপসীর স্পর্শে আমার শরীরে শিহরণ জাগছিল। এভাবে প্রায় 2 ঘন্টা মেলায় ঘোরার পর যখন আমরা ক্লান্ত, তখন রূপসীর সাথে আমার দূরত্ব কমে একেবারে নেই হয়ে গেছে। আমি অনায়াসে ওর হাত ধরছিলাম, ঠাট্টাই আর কি করছিলাম। বসিটিটা সহজ সরল গ্রাম্য যুবক, বুদ্ধিও কম, বলদ টাইপের, তবে মনটা ভালো। আমি ওর বউয়ের সাথে ঠাট্টা তামাশা করছিলাম, আর ও হি হি করে হাসছিল। অন্য কেউ হলে অত সুন্দরী বউকে অন্য একটা অর্থী যুবকের সাথে অতটা মিশতে দিত না। আর এখানেই বশির ভুলটা করল। রূপসীও ক্রমে ক্রমে আমার দিকেও দুর্বলতা প্রকাশ করে ফেলছিল, যেটা বশির একটুও ধরতে পারল না। কথায় কথায় জানলাম মাত্র 8 মাস হলো ওদের বিয়ে হয়েছে। রূপসীর প্রশ্রয় আর বশিরের বলদামিতে আমার মাথায় শয়তানি খেলা করতে লাগলো। ফোন দিয়ে আঁটতে লাগলাম কি করে রূপসীকে আরও অনেকক্ষণ আমার সাথে রাখা যায়, এবং আমি নিশ্চিত ছিলাম যে সময় পেলে ক্রমে ক্রমে রূপসী আমার দখলে চলে আসবে। যদি পুরো রাতটা ওকে ধরে রাখতে পারি, কি জানি, হয়তো আজ রাতেই ওর সাথে আমার হতে পারে। ঘুরতে ঘুরতে খিদে লেগে গিয়েছিল। আমি ওদেরকে ডেকে নিয়ে গরম গরম গুড়ের জিলাপি খাওয়াতে নিয়ে গেলাম। দোকানে একটা প্লেটে জিলাপি দিল। আমরা 3 জনে বেঞ্চিতে বসে জিলাপি খাচ্ছিলাম। বসে নিজেই রূপসীকে আমাদের দুজনের মাঝখানে বসতে বলল। প্লেট থেকে জিলাপি তুলতে গিয়ে প্রায়ই রূপসীর গায়ের সাথে আমার হাতের ঘষা লাগছিল। একসময় আমি ইচ্ছে করি সামনে ঝোঁকার সময় আমার কনুই বাঁকা করে দিলাম, ফলে ঠিকই রূপসীর সাথে আমার কনুইয়ের সংঘর্ষ হলো। রূপসী সেটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে শাসন করল। তারপর আমরা নাগরদোলায় চড়লাম আর পুতুল নাচ দেখলাম। বলাই বাহুল্য, খরচ আমিই করছিলাম। আর এরই মধ্যে আরও বেশ কয়েকবার রূপসীর সাথে আমি চাপ লাগালাম। প্রথম প্রথম চোখ পাকিয়ে শাসন করলেও পরের দিকেও মেনে নিল। আমার বুকের মধ্যে দুরু দুরু করতে লাগলো। আমি পরিষ্কার বুঝতে পারলাম কোনোভাবে ওকে ধরে রাখতে পারলে হয়তো ওকে আরও কাছে পাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে, যদিও সেটা ছিল প্রায় অবাস্তব কল্পনার মতো। রাত প্রায় 8টা বেজে গেল। বশির বাসায় ফেরার প্রস্তাব দিল, কিন্তু রূপসী আরও কিছুক্ষণ আমার সাথে থাকতে চাইছিল। তখন আমার মাথায় আইডিয়াটা এলো, আর সাথে সাথে আমি ওদেরকে আজ রাতে যাত্রা দেখার প্রস্তাব দিলাম। যদিও বশির প্রথমে যাত্রা দেখতে অস্বীকার করে বলল, ভাই, আমি রাতে জেগে থাকতে পারি না, তাছাড়া খিদাও লাগছে খুব। কিন্তু রূপসী প্রচণ্ড আগ্রহ দেখিয়ে বলল, যতটুকুন পারেন ততটুকুন দেখবেন, ঘুমাইলে ঘুমাইবেন। রূপসীর আগ্রহের কাছে বশির টিকতে পারল না, রাজি হতেই হলো। কিন্তু সমস্যার একটা ছিল, তখন আশ্বিন মাস, ফলে সেই সময় শীত শীত লাগছিল। রাত গভীর হলে আরও শীত লাগে, অথচ আমাদের কারো গায়ে শীতের কাপড় নেই। সেই সমস্যার সমাধানও রূপসী করে দিল। রূপসী ওর স্বামীকে বাড়ি খেয়ে আসতে বলল, আর আসার সময় 3টে চাদর নিয়ে আসতে বলল। প্রথমে না করলেও সুন্দরী বউয়ের আবদার অস্বীকার করার মতো পুরুষ বশির ছিল না।
বলদের মতো নিজের অপরূপ সুন্দরী বউটাকে সেই রাতে সদ্য চেনা এক যুবকের কাছে রেখে সে গেল খিদে মেটাতে। আমি রূপসীকে একা পেয়ে আরও সাহসী হয়ে উঠলাম। রূপসী আমাকে বলল, চলেন কোথাও বসি, হাঁইটা হাঁইটা পাও ব্যথা হয়ে গেছে। আমারও বেশ শীত করছিল, ঝিরঝিরে বাতাস বইছিল। বললাম, হ, চলো কোথাও বসি। আমরা মেলা থেকে বেরিয়ে এসে মিনিক বাজে খাটলাম। একটা মোটা গাছের গুড়ি ক্ষেতের আইলে পড়েছিল, আমি সেটাতেই বসলাম। রূপসী আমার একেবারে গা ঘেঁষে বসলো, সম্ভবত শীতের কারণে, কিন্তু সেটা আমার অন্য কিছুর কারণ হয়ে উঠল। ওর নরম স্পর্শে আমার জেগে উঠতে লাগলো। আমি ওর পরিবারের কথা জানতে চাইলেও জানালো যে ওরা 5 ভাই বোন, ওই সবার বড়। ওর আরো 2 ভাই আর 2 বোন আছে। ও ক্লাস 6-এ পড়ছিল আর তখনই বশিরের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। আর 8 মাস আগে ওদের বিয়ে হয়ে গেল। বিনিময়ে রূপসীও আমার ব্যাপারে জানতে চাইল। আমি সব বললাম। ও সবচেয়ে অবাক হলো তখন যখন ও জানলো যে আমি কলেজে পড়ি আর ওকে আমার খুব পছন্দ হয়েছে। রূপসী আমার ডান দিকে বসেছিল। কথা বলতে বলতে আমি উদ্দেশ্যমূলকভাবে আমার ডান হাতে ওর বাম হাতের কড়ি আঙ্গুলটা ধরলাম। আসলে আমি দেখতে চাইছিলাম ও আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় কিনা। রূপসী ওর আঙ্গুল ছাড়িয়ে তো নিলই না, বরং আমার হাতটা আঁকড়ে ধরলো। আমি ওর আঙ্গুলগুলো আমার আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে নিয়ে শক্ত করে চেপে ধরলাম। সেটা ছিল আমার জন্য অত্যন্ত সংকটময় একটা সময়। ভাবছিলাম একটু ভুল হয়ে গেলেই সব বরবাদ হয়ে যাবে। হঠাৎ রূপসী আমাকে অবাক করে দিয়ে আমার কাঁধে ওর মাথা রেখে বলল, মনি ভাই, আপনি বিয়ে করেন নাই কেন? আমি সুযোগটা নিলাম, বললাম, আমার কি আর সেই কপাল। রূপসী মাথা উঠালো না, বরং আমার ডান বাহু আঁকড়ে ধরে বলল, কেন? বললাম, তোমার তো বিয়ে হয়ে গেছে না, না হলে তোমাকে বিয়ে করতাম, তোমার মতন সুন্দর মাইয়ার কই পাবো। রূপসীর হাত আমার বাহুতে আরো চেপে বসলো, বলল, বই ছাড়িয়েন না, আমি শুনছি কলেজে কত সুন্দর সুন্দর মাইয়ারা পড়তে আসি, আর পোলারা হিগুড়ির সাথে পিরিত করে। আমি হাসলাম, বললাম, তুমি ঠিকই করেছো, তবে হিগুড়ি তোমার ধারে কাছেও সুন্দর না, সব গোড়ান খাপসা। রূপসী হাসলো, বললাম, আপনি আমারই পেয়েছে, আপনি পাগল হয়ে গেছে। আমি বললাম, কখনো তোমারই পাই নাই, আর সত্যি আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ওই বসির হালারি ফাঁকি মারি দুজনে ভাইয়ে যায়। রূপসী আমার তামাশাটা ঠিকই ধরলো, আমাকে একটা খিমকি কেটে বলল, আমার কপালে দুঃখ আছে, বেশি ফাজলামি করিয়ে না করলাম। আমি হু হু করে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, ফাজলামি করবো না, কিন্তু খিদে তো পেটের মধ্যে চোছা দমড়াচ্ছি, খাবা না? চলো কিছু খাই। তারপর মেলাতে আর কি কি হলো তা জানতে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথেই থেকো তোমরা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।